প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফুটবল বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন গোলপোস্টে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল। আমরা তার সঙ্গে কথা বলবো বিশ্বকাপের নানা দিক নিয়ে। আপনাকে স্বাগতম আমাদের এই আয়োজনে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি জানেন যে আর মাত্র 2 দিন পর বিশ্বকাপ ফুটবল। তো পুরো বিশ্বকাপের যে উন্মাদনা ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় কিন্তু ছড়িয়ে পড়েছে। তা আপনার কি মনে হচ্ছে যে এবারের আয়োজনটা কেমন হবে? প্রথম কথা হলো যে বিশ্বকাপ ফুটবল তো একটু ডিফারেন্ট বল গেম। মানে এটা 1930 সাল থেকে যে শুরু হয়েছে সেই সময় থেকে এখন 2026, মানে অলমোস্ট সামনের আসর হলে 100 বছর পূর্তি হবে। তো সেটার বিষয় হচ্ছে যে ফুটবল হলো মানুষের প্রাণের খেলা। ফুটবলটা এমন একটা খেলা যেটা হলো সমস্ত পৃথিবীকে এক সুতোয় গাঁথায়। এক সুতোয় যখন গেঁথে ফেলে তখন সবার উন্মাদনা একরকম হয়। এবং আসলে সারা পৃথিবী 700-800 কোটি মানুষ অপেক্ষা করে শুধু 4 বছর পর পরেই এমন একটা উন্মাদনা মেতে উঠতে। এবং সেই উন্মাদনাটা কতটুকু হবে বল গড়ানোর পর থেকে শুরু করে ফাইনাল অবধি তারও 2 দিন পর পর্যন্ত সেটা টিকে থাকে সারা পৃথিবী। চুলচেরা বিশ্লেষণ করে এবং নানানজন নানানভাবে সাপোর্ট করে। এবং অদ্ভুত বিষয় হলো যে সমর্থকরা নিজেদেরকে খুলে দেয়, তাদের ঝাঁপিগুলো খুলে উন্মাদনায় একেবারে মেতে ওঠে। ইটস এ ডিফারেন্ট থিং। এটা আসলে পুরোটাই স্বর্গ থেকে আগত। আপনি জানেন এইবার প্রথমবার 48 দলের খেলা হচ্ছে। এই ফরম্যাটের আসলে বড় দলগুলোর সুবিধা কি হতে পারে আর ছোট দলগুলোই বা কি সুবিধা পেতে পারে? দেখেন, বড় দল বলতে বা স্পেন 2000 আগে 10-এর আগে কিন্তু বড় দল ছিল না। বাট ইংল্যান্ড কিন্তু 1966 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু তারা ল্যাপস হয়ে গিয়েছিল। সো বড় দল বলতে আসলে ডিফারেন্ট কোনো কিছু নেই, কিন্তু তারপরও পরিসংখ্যান এবং স্ট্যাটিস্টিক্যালি অনেকগুলো কারণে কিছু কিছু বড় দল তো অবশ্যই থাকে, যাদের হিস্ট্রি, যাদের ঐতিহ্য সব কিছু একটু ডিফারেন্ট থাকে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, ফ্রান্স, এদের ঐতিহ্য একটু ডিফারেন্ট। তো এই বড় দলগুলোর ভিতরে দেখবেন 7-8টা দেশের ভিতরে কিন্তু ওয়ার্ল্ড কাপ ঘোরাফেরা করে, সেই জন্য আসলে বড় দল বলে। বাট দেখবেন যে আপসেট কিন্তু ঘটে। গত বছর সৌদি আরবের মতো দল আর্জেন্টিনাকে হারিয়েছে প্রথম ম্যাচে, সে আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সো আসলে বড় দল বলতে আমি ওই মুষ্টিমেয় 7-8টা দলকে বোঝালো। আমি যে কথাটা বলবো যে ওয়ার্ল্ড কাপ যে চাপটা নিতে পারে ওয়ার্ল্ড কাপের, তারাই আসলে বড় দল। এবং সেই হিসাবে ব্রাজিল, আর্জেন্টিনা এরাই বড় দল। আর সুবিধার বিষয়ে যেটা বললেন, সেটা হলো সুবিধা তো কিছু থাকেই, কারণ মানসিকতার। আর্জেন্টিনার বিপক্ষে যদি এখন অন্য একটা দল খেলতে নামে, তাহলে সেই দলটার প্ল্যানিং ইয়াতে একটু ডিফারেন্ট জিনিস থাকবে। কারণ আর্জেন্টিনাকে সেন্টারাইজ করে তারা একটা প্ল্যান করবে। আবার তাদের সমমানের যদি আরেকটা টিম থাকে তাহলে তাকে সেই হিসাবে ধরবে। তো ব্রাজিলের সাথে যখন মরক্কো কিংবা অন্য দেশ খেলবে তখন প্ল্যানিংটা ওইভাবে হবে। তো এই অ্যাডভান্টেজটা তাদের থাকে। বাট আলটিমেটলি হচ্ছে কি, গোল যেরকম ম্যাচের ব্যবধান করে দেয়, শিরোপাটা কিন্তু তৈরি করে দিবে যত দিন যাবে তত, কারণ ছন্দটা থাকতে হবে। আচ্ছা, আমরা জানি যে এই বিশ্বকাপে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছেন। তো সিনিয়র খেলোয়াড় যারা রয়েছেন তাদের অনেকের ধারণা করা হচ্ছে যে শেষ বিশ্বকাপ হতে পারে, তো বা তারা জাতীয় দল থেকে অবসর নিতে পারে। যেমন মেসি রয়েছেন, নেইমার রয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন। তাদের সম্পর্কে একটু বলবেন যে আসলে কি এটা তাদের শেষ বিশ্বকাপ হতে পারে? বয়স তো তাই বলে। ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স 41, রোনালদো মেসি ভেরি সুন 39 হবে, এবং নেইমারও কিন্তু এরকম 37-38। তো ফুটবল হলো পাওয়ার গেম, ফুটবল হলো স্ট্যামিনার গেম, ফুটবল হলো রানিং। আপনাকে ফিট থাকতে হবে এবং মোর দেন ফিট। আমার যদি মনে থাকে সেই জিনিস হলো, খুব সম্ভবত আমি ইন্ডিয়ান একটা আর্টিকেলে পড়েছিলাম 2006 কি 2007 সালে, একটা ফুটবলার যদি নন স্টপ দৌড়ায় ফ্রম বিগিনিং টু এন্ডিং 11.5 মাইল দৌড়ায়, মানে এক রিদমে। আর এখন ফুটবল কিন্তু আরও বেশি হবে। তার মানে হলো আপনার 25-26 কিলোমিটার দৌড়াইতে হবে। এই 25-26 কিলোমিটার দৌড়ানোর জন্য তার যে ফিটনেসটা দরকার, এটা থাকতে হবে। তো বয়সের সাথে মানুষ কিন্তু পারে না, যত খুশিই হোক, যেভাবেই হোক, সেটা স্টেরয়েড নেক, সেটা জিম করুক, বাট বয়সের কাছে কিন্তু আলটিমেটলি হারতে হবে। তো আমি মনে করি যে তারা মেসি, নেইমার, রোনালদো এরা টিকে থাকবে তাদের পারফরমেন্স দিয়ে, মানুষের স্মৃতিতে আমৃত্যু টিকে থাকবে।
কিন্তু তারা হেরে যাবে বয়সের, এবং বয়সের কাছে হারবে বলেই এটা হতে পারে তাদের শেষ বিশ্বকাপ। অন্যদিকে এমবাপ্পে রয়েছেন, ভিনিসিয়াস রয়েছেন, আর ইয়ামাল রয়েছেন। এই তিনজনই উদীয়মান, গত বিশ্বকাপও খেলেছেন, কিন্তু ধরা হচ্ছে এই বিশ্বকাপেও তারা তাদের নতুনত্ব কিছু দেখাবে। আপনার কি মনে হয়? এমবাপ্পে তো লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, তার মানে অলরেডি হি হ্যাজ প্রুভেন হিমসেলফ হি সুপার ক্লাস, এবং হি মেড ফর ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফুটবল, এবং তার তৈরি, তার জন্ম, তার ফুটবল বিশ্বকাপ ফুটবলের জন্য। অলরেডি 2টা আসরে সে 12টা গোল করেছে। তো আমি এমবাপ্পের তুলনায় আপনি ভিনিসিয়াস জুনিয়র বলেন কিংবা লামিন ইয়ামাল বলেন, এরা অনেক পিছনে। যদিও ইয়ামাল ধরেন স্পেনিশ ইউরোপিয়ান টিম যে ইউরোপিয়ান কাপ যে চ্যাম্পিয়নশিপ সেটার সদস্য, ইয়ামাল অসাধারণ একটা ফুটবলার, বাট এমবাপ্পের সাথে তাদের বিশ্বকাপের পর্যালোচনায় পার্থক্যটা অনেক। কারণ এমবাপ্পে ওয়ার্ল্ড কাপের লোড নেওয়ার যে ক্ষমতা সেটা ভিনিসিয়াস কিন্তু দেখাতে পারেনি। ভিনিসিয়াস হলো ক্লাব ফুটবলার, রিয়াল মাদ্রিদের সুপার খেলছে, কারণ ক্লাব ফুটবলের যে প্রেশার আর ওয়ার্ল্ড কাপ ফুটবলের প্রেশার কিন্তু আলাদা। এবং সবচেয়ে বড় বিষয় এমবাপ্পে হলো দেখেন 2টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, এবং ফুটবল হিস্ট্রিতে হি ইজ দ্য সেকেন্ড ফুটবলার যে হ্যাট্রিক করেছে ফাইনালে। এর আগে জিও ফার্স্ট করেছিল 1966-এ, আর এবার করলো কে? এবার লাস্ট ওয়ার্ল্ড কাপে করেছে এমবাপ্পে। তার মানে আপনাকে বুঝতে হবে ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাট্রিক করা কিন্তু নট এ ম্যাটার অফ জোকস। লট অফ ফুটবলার্স, মেসি, ম্যারাডোনা, রুমেনিগে, রোনালদো, এদের মতো এত বড় বড় ক্লাস ফুটবলার, এত বড় বড় লিজেন্ড কেউ পারেনি, কিন্তু এমবাপ্পে কিন্তু করেছে। তার মানে তার ক্লাসটা অনেক উপরে। তার ক্লাস কিন্তু আমি বলবো যে মেসির ক্লাসে, আমি বলবো যে তার ক্লাস রোনালদোর ক্লাসে, নেইমারদের ক্লাসে, বাট ইয়ামালে আরও সময় লাগবে। হি ইজ অনলি 19 years old। আর ভিনিসিয়াসের বিষয়টা আমি মনে করি যে ফ্লপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার কারণ হলো যে ভিনিসিয়াস ক্লাব ফুটবলার, তারপরে হয়তো ক্লিক করতে পারে, কিন্তু আমি মনে করি যে একটা টিমকে এককভাবে টেনে নেওয়ার যেটা ক্ষমতা সেই 3 জনের ভিতরে একমাত্র এমবাপ্পের আছে, বাকি 2জন একটু পিছনে। তার মানে আপনার কথাই আমি বলতে পারি যে ভবিষ্যতে ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে এমবাপ্পে হতে পারে। অবশ্যই অলরেডি সে কিন্তু এই কাতারে চলে এসছে। 2টা আসরে 12টা গোল, একটা আসরে শুধু জাস ফন্টেইন 1958-এ 13টা গোল করেছিলেন, এছাড়া বাকি দেখেন 9টা 10টা করে গোল করেছেন এক একজন, বাট সে 12টা গোল করেছে 2টা আসরে। তার মানে তার বয়স কত? 23-24। আরও 2টা ওয়ার্ল্ড কাপ খেলে, যদি সে 2টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, যদি একই রিদমে খেলতে পারে, তাহলে আর 10টা গোল করবে, 22টা-23টা গোল হয়ে যাবে। তো সে সুপার ক্লাস ফুটবলার। এবং ওয়ার্ল্ড কাপে আমি আবারও বলি, ওয়ার্ল্ড কাপে সে ভিন গ্রহের ফুটবলার, কারণ তার সবচেয়ে বড় যে গুণটা তার স্ট্যামিনা, স্পিড, উইথ বল যে রান, উইথ বল যে রানিংটা, এটা অসাধারণ, অসাধারণ ক্ষিপ্র প্লেয়ার। আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, এই দলগুলোর প্লেয়ার সবাই কিন্তু আপনার বিভিন্ন ক্লাব ফুটবলে কিন্তু এক একজন নিজেদের সেরা, কিন্তু ঠিক জাতীয় টিমে আসলে তারা কেন এই ভালো করতে পারছে না? ওই যে বিষয়টা বললাম যে ওয়ার্ল্ড ফুটবলের চাপটাই তারা নিতে পারে না। দেখেন নেইমারের কথাটা আমি বলি, নেইমার কিন্তু অসাধারণ একজন ফুটবলার। আমি 1982 থেকে আমি ফুটবল খেলাটা দেখি, ওয়ার্ল্ড কাপ ফুটবল যখন থেকে বাংলাদেশের লাইভ টেলিকাস্ট হয় তখন থেকে আমি দেখি। আই নেভার সিন লাইক এ নেইমার, যে এত স্কিল্ড, এত মাল্টি স্কিল্ড ফুটবলার আমি কখনো দেখিনি। কিন্তু দেখেন সে কিন্তু রেজাল্ট পায়নি। রেজাল্ট না পাওয়ার কারণ হলো একটাই, সেটা হলো যে সে ওয়ার্ল্ড কাপ ফুটবল শিরোপা জেতাতে রোনালদো, তার স্বদেশী রোনালদিনহো, তারপরে ধরেন কাকা কিংবা পেলে, এরা যে চাপটা নিতে পারতো সেই চাপটা সে নিতে পারে না। যখন চাপ নিতে না পারে তখন কিন্তু সে ডিমোরালাইজড হয়ে যায়, এবং সেই জিনিসটাই হয়। এবং অন্যান্য যারা আছেন সময় বলবে। আপনি তো ওদের কথা বললেন, উদীয়মান তারকা কে হতে পারে এবার? একবার জুনিয়র যারা ফার্স্ট এবার ওয়ার্ল্ড কাপে আসলো। 48টা দেশের ফুটবলারের নাম আসলে মনে করাটা খুব ডিফিকাল্ট, মানে ভীষণ ডিফিকাল্ট 48টা দেশের ফুটবলারের নাম ধরেন। তারপরও আলো ছড়ায় কারা জানেন? আলো ছড়ায় আসলে যারা ইউরোপিয়ান লিগে খেলে, কারণ সমস্ত পৃথিবী সকল ফোকাস ইউরোপিয়ান লিগগুলো থাকে। শুধু ওই যে ইংলিশ প্রিমিয়ার লিগে থাকে, বুন্ডেস লিগায় থাকে, ইতালিয়ান সিরিয়াতে থাকে, ফ্রেঞ্চ লিগে থাকে, তারপর স্প্যানিশ লা লিগায় থাকে, এরকম মুষ্টিমেয় 5-6টা লিগে থাকে। ওইখানে সবাই খেলার জন্য মুখিয়ে থাকে। তো ওইখানেই যারা ধরেন থাকে তারাই, বাট তাদের বাইরেও কিন্তু অনেক বড় বড় ফুটবলার আছেন যারা ধরেন এই ওয়ার্ল্ড কাপের পরে চলে আসবে আলোচনায়, পাদপ্রদীপে চলে আসবেন, ঠিক না? যেমন সালা কিন্তু ধরেন মিশরের সুপারস্টার, সে লিভারপুলে আসার পরে যে পারফরমেন্সটা,
মিশরের পক্ষে কিন্তু সেরকম নেই, কিন্তু সে কিন্তু মিশরের ন্যাশনাল টিমে থেকে আইসে কিন্তু এখানে আসে। তো আসলে উদীয়মান ফুটবলার সবার নজর ওই যেই বিষয়টা হলো যে ভিনিসিয়াস জুনিয়রের এখানে আছে, পেড্রি আছে স্পেনের, লামিন ইয়ামাল আছে, এদের দিকেই থাকবে। গত বিশ্বকাপে যেহেতু আর্জেন্টিনা অনেক দিন পর তাদের 36 বছরের খরা কাটিয়েছে, তো এবার কি তাদের সুযোগ আছে কিনা যে তারা এবারও কি তাদের সেইটা ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা? আচ্ছা, আমি আপনাকে বলি, গত ওয়ার্ল্ড কাপ যখন জিতেছে প্রথম ম্যাচ হারের পর কি কেউ ধারণা করেছিল যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে? না, সেটা হয়তো অনেকেই করেনি। সেই জন্য আমি কথাটা বলছি, ফুটবল হলো ছন্দের খেলা, সময়ের খেলা। দেখেন আপনি 48টা টিম নিয়ে খেলা হচ্ছে, 48 থেকে আসবে 32, 32 থেকে আসবে 16, 16-র পর 8, 8-এর পর 4, 4-এর পর 2, তারপরে 1। কতগুলো ব্যারিয়ার, এই ব্যারিয়ারগুলো আপনাকে টপকাইতে হলে আপনার দম থাকতে হবে। ফুটবল কিন্তু দমের খেলা, স্ট্যামিনার কথা বলা যায়, দমের খেলা। দম মানে এটা কি? দমের বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনার কনফিডেন্ট, আপনার হিটিং মুভমেন্ট, অপোনেন্টকে আপনি প্রেশারাইজ করা, প্রভাবিত করা, সব মিলিয়ে যখন আপনি একটা ফ্রেমের ভিতরে চলে যাবেন তখন আপনি চ্যাম্পিয়ন হবেন। তার আগে আপনি চ্যাম্পিয়ন কে হবে এটা আসলে প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট আর্জেন্টিনার জন্য। কারণ আর্জেন্টিনা ধরেন লাস্ট ওয়ার্ল্ড কাপে মেসি এককভাবে খেলছেন, এবারও মেসি কিন্তু ছন্দে আছে, বাট ওয়ার্ল্ড কাপে কতটা উনি করতে পারবেন আমি আসলে শিওর না। বাট মেসি ক্লাস গ্রেট, সে করতে পারে। এখন টিমটা কত দূর যাবে সেটা আসলে অনেক বড় বিষয়, বাট চ্যাম্পিয়ন হবে আমি এখনই বলতে রাজি না। ব্রাজিল কি এবার তাদের হেক্সা মিশন পূর্ণ করতে পারবে? পৃথিবীতে এই একটা দেশ যখনই কোথাও খেলতে যায় তখন সবসময় ফেভারিট থাকে, বিকজ অফ দেয়ার ফুটবল। শৈল্পিক যে ফুটবলটা খেলে, সাম্বা যে ফুটবলটা খেলে, তারা এই একটা কারণে তাদেরকে ফেভারিট বলা হয়। কিন্তু ফুটবল কিন্তু গোলের খেলা, এখন শুধু গোলের খেলা না, আপনি গোল করলেই হবে না, গোলটা আপনাকে ধরে রাখতে হবে। সেই ট্যাকটিসে ব্রাজিল যখন মার খেয়ে যায় তখন কিন্তু হেরে যায়। তো এই ট্যাকটিসটা আসলে কোচে, তবে তাদের কোচ আনচেলত্তি অসাধারণ ট্যাকটিশিয়ান, সে জানে। কারণ ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কোচিং করা যায়, অপোনেন্ট রিড করা, অপোনেন্টের উপর ট্যাকটিক, তার নতুন থিওরি অ্যাপ্লাই করা, এই জায়গায় সে মাস্টার ক্লাস। এবং মাস্টার ক্লাস বলেই ব্রাজিলিয়ান টিম দেখেন, তার দেশে এত বড় বড় ফুটবলার, এত বড় বড় কোচ সব বাদ দিয়ে তাকে নিয়ে আসছে। নিয়ে আসার পিছনে তো নিশ্চয়ই একটা যৌক্তিকতা আছে, নিশ্চয়ই একটা প্রশ্ন আছে কেন নিয়ে আসলাম আমরা। সেই যুক্তিতে ধরেন ব্রাজিল ফেভারিট, বাট আমি যে বলবো যে চ্যাম্পিয়ন হবে, হেক্সা মিশন কমপ্লিট করবে, ইটস এ ভেরি আর্লি টু সে। এবার কি মনে হয় ইউরোপ নাকি আমেরিকা, কোন আর কি কোনটা আগে আছে আপনার? টোটাল পৃথিবীতে এক সময় ছিল, মানে এক সময় কেন ছিল আমি আপনার বলে, বিফোর 86 ওয়ার্ল্ড কাপ, 82 থেকে 86 ওয়ার্ল্ড কাপের আগে ল্যাটিন ফুটবলাররা ইউরোপে খেলতে আসতো না। তখন হচ্ছে ল্যাটিন ফুটবল সম্পর্কে ইউরোপিয়ান ফুটবলের কোচদের ওই টিমগুলোর ধারণা কম ছিল। তো তারা আসতো নতুনভাবে, তখন তারা দেখবেন পাসিং ফুটবল খেলতো, আর ইউরোপিয়ান ফুটবলাররা লং ফুটবল খেলতো, রানিং ফুটবল খেলতো। তো ওই জায়গায় একটা টাসেল হইতো, ওই জায়গায় একটা প্রতিদ্বন্দ্বিতা হতো। ওই প্রতিদ্বন্দ্বিতায় দেখবেন যে ল্যাটিন ফুটবল টিমগুলো 70-এর আগে বা 2002 বা 8 ইয়ার আগে চ্যাম্পিয়ন বেশি হয়েছে, পরে কিন্তু ইউরোপিয়ান ফুটবল। এটার একটা কারণ আছে, এটার ব্যাখ্যাটা খুব অদ্ভুত। সেটা হলো যে ল্যাটিন ফুটবলাররা যখন আছে ইউরোপিয়ান ফুটবলে খেলে, ইউরোপিয়ান কোচরা কিন্তু ল্যাটিন ফুটবলার কোন ট্যাকটিক্স, কোন স্কিল, সমস্ত কিছু জানে, চুলচেরা বিশ্লেষণ করে তাদেরকে রেডি করে রাখে। বাট ওই রেডি করে রাখায় তারা যখন সমস্ত কিছু কথা বলে, তখন ওই বিষয়টা হচ্ছে যে তাদের অপোনেন্টে কারে দাঁড়া করাইতে হবে, কোন ফরমেশনে যাইতে হবে, কোন ট্যাকটিক্সটা ইউজ করতে হবে, কোন ইয়াতে ধরেন অ্যাটাক করতে হবে, সেই জায়গাটায় ইউরোপিয়ানদের আগানো। এবং ইউরোপিয়ানদের আমি বলবো যে ইউরোপিয়ানদের রিডিং ল্যাটিনদের থেকে উপরে, ঠিক আছে? আপনি দেখেন মেসি কোথায় খেলে, মেসি 7 বছর বয়স থেকে ইয়াতে খেলছে, স্পেনিশে লিগে খেলছে। তো নেইমার তার শেষ বেলার আগ পর্যন্ত সে কিন্তু ইউরোপিয়ান লিগ খেলেছে। তো এরকম সব যে ভিনিসিয়াস জুনিয়র বলেন, সবাই কিন্তু ইউরোপিয়ান লিগ খেলে, ইউরোপ থেকে নিয়ে এসে। এখন তাদের ফুটবলে দেখবেন স্কিল কম, তাদের ফুটবলে দেখবেন গতি আছে। ইটস ডিফিকাল্ট আসলে ল্যাটিন, কারণ এটা জাস্ট বলার জন্য বলা, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন টোটাল ফুটবলটা ইউরোপিয়ান ফুটবল। ইউরোপিয়ান ফুটবলাররা দেখবেন অনেক স্কিল্ড,
উইথ বল অনেক স্কিল তারা, তো তার মানে হলো সব কিছু তারা নিয়ে নিয়েছে। একটা হলো লং পাস আর একটা হলো শর্ট পাস আর কি। আমেরিকার মহাদেশটা হলো আপনার জাদুঘরি ফুটবল খেলে, আর ওরা হলো লং পাসে পুরোটা। না কোথায় আপনি স্পেনকে বলেন, স্পেনের টিকে টাকা ফুটবল, স্পেন আবার আমেরিকার স্পেন একটা গোল করতে 546টা পাসিং করে। তো আপনি পাসিং ফুটবল, ল্যাটিন ফুটবল, সাম্বা ফুটবল কিংবা আর্জেন্টাইন টিম খেলে সেটা তো বলা যাবে না, স্পেনও তো খেলে। হ্যাঁ, তাহলে একমাত্র লং ফুটবল এবং রানিং ফুটবল খেলে আপনার ইংলিশরা। তারপরে এখন দেখবেন যে ওয়াল টু ওয়াল বল খেলে, ওরা ট্রায়াঙ্গুলার ফুটবল খেলে। আপনি বলছেন যে আসলে বলা মুশকিল, কিন্তু তারপরও আমরা কি এবার ফেভারিট ধরতে পারি ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এই দলগুলো? আমার বাজি কিন্তু দুইটা টিম, কিন্তু সবাই কিন্তু আমার পাগল বলবে, কিন্তু আমার বাজি কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স ফাইনাল খেলবে দুই দল। ফেভারিট কারা? ফেভারিটের হিসাব তো আমি আপনাকে শুরুতে কিন্তু একটা কথা বলছি, ফেভারিটের হিসাব হলো যে ছন্দ যে ধরে রাখবে। এই দুই দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার চান্স বেশি কার? ফ্রান্সের, কারণ ফ্রান্স কিন্তু অনেক কমপ্লিট টিম, আবার একই সাথে কিন্তু পর্তুগালও খুব ভালো টিম। দে আর মানে রেডি ফর ডু এভরিথিং ফর দ্য ক্রিস্টিয়ান রোনালদো, কারণ রোনালদো 41, রোনালদোর জন্য তারা সব করবে। তাদের কোচটা খুব ভালো এবং তাদের যে ফুটবল টিমটা মোস্ট অফ দেম আর ভেরি ফিট এবং তারা কিন্তু স্কিল্ড। পর্তুগিজ ফুটবলের সাথে ব্রাজিলিয়ান ফুটবলের একটা আছে আপনার সিমিলারিটি আছে, কারণ হলো জেনেটিক্যালি, বুঝতে পারছেন? আপনি খেয়াল করে দেখবেন যে স্প্যানিশ ফুটবলটা পাওয়ার ফুটবলের সাথে পাসিং ফুটবল খেলে, পর্তুগিজও কিন্তু সেই ফুটবল খেলে। সো পর্তুগালও ফেভারিট, স্পেনও ফেভারিট। এইবার তো 48 দলের মধ্যে কোন দলটা চমক দিতে পারে আর কি? প্রতি ওয়ার্ল্ড কাপই তো একটা দল একটু চমক দেখায়। হ্যাঁ, সেনেগালের মতো একটা দল আপনার একটা চমক দেখালো আর কি। এইবার ওয়ার্ল্ড কাপে এরকম চান্স আছে নাকি কোনো দল যে একটা চমক দেখাতেও পারে? আমি যদি বলতে পারতাম যে ভালো লাগতো যে এশিয়ার কোনো দল চমক দেখাবে এবং এশিয়ার কোনো দল অনেক দূর যাবে, অ্যাকসেপ্ট জাপান ছাড়া বাকি আমি কাউকে দেখি না। ইরানের বিষয়টা ধরেন, ইরান খেলবে ধরেন তাদের দেশপ্রেম থেকে, আর বাকি দেশগুলো আমি যে কোরিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, ওরা 32-এ যাওয়ার জন্য লড়বে তারপরে। বাট একমাত্র আমি দেখি যে জাপানকেই 16তে যাওয়ার মতো একটা টিম। বাট চমক যদি আপনি বলেন তাহলে আফ্রিকান টিমগুলো আলাদা, বিকজ ফিজিক্যালি দে আর ভেরি ফিট, ভেরি টাফ, এবং তাদের আপনি দেখেন আফ্রিকান ফুটবলার সব ফ্রান্স লিগে খেলে, জার্মান লিগে খেলে, ইংলিশ লিগে খেলে, এবং তারা স্কিল প্লেয়ার এবং দে আর ভেরি গুড ফিনিশার, গোল দিচ্ছে রেগুলার বেসিসে, গোল দিচ্ছে। চমক কিন্তু ধরেন মরক্কো যোগাযোগ ছিল এবং টিউনিশিয়া পারবে না। মরক্কোর খেলা আমি দেখলাম, মরক্কো ভালো খেলে, পাসিং ফুটবল খেলে। আমরা এবার শেষ একটি বিষয় নিয়ে জানবো যে এইবার বিশ্বকাপে ভিএআর নিয়ে নতুন একটি বিতর্কের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আসলে সেটা কি হতে পারে, কেন? না, ভিআর তো সবসময় বিতর্কিত থাকে। মানে ভিআর দেখেন, আপনি খেলা চলছে, হঠাৎ করে বন্ধ করে গোল দিয়ে দিল, একটা ম্যাচ এক সময়তে আপনি হঠাৎ করে দিয়ে হয়ে গেল, তো মেন্টালি এই বিষয়টা তো আমার দৃষ্টিতে ভিআর থাকা উচিত। ফুটবল তার ইতিহাস ধরে রাখো, ইতিহাসটা ধরে রাখো। কারণ ভিআর হলে এখন যে সব কিছু আপনার বিষয়টা হলো যে সব হলো বাণিজ্যিক, সব কিছুতেই বাণিজ্যিককরণ আছে। তা আসলে ফুটবল তো প্রাণের খেলা, আর প্রাণে যদি আপনি বাণিজ্য ঢুকিয়ে দেন, প্রেমে যদি বাণিজ্য ঢুকিয়ে দেন, বিষয়টা কিন্তু ভালো হবে না। আমি বলবো যে ভিআরটা থাকাটা জরুরি না ফুটবলের জন্য, শিল্পটা ভালো হবে। আমরা অনেক কিছু জানলাম, ধন্যবাদ আসিফ ইকবাল। দর্শক, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম আগামী 2 দিন পর যে বিশ্বকাপ শুরু হবে, সেই বিশ্বকাপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমরা দেখতে পারলাম। যে আমরা পুরো বিশ্বকাপের ফার্স্ট টু লাস্ট একবারে চুলচেরা বিশ্লেষণ করলেন আমাদের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জনাব আসিফ ইকবাল। আমরা তার সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলাম আসলে কারা চ্যাম্পিয়ন হতে পারে। সারা বিশ্বেই যেমন উন্মাদনা, আমাদের এখানেও বাংলাদেশে উন্মাদনা শুরু হয়েছে, তা সেই জন্যই আমরা আসলে পুরোটা জানলাম যে আসলে কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, কোন দল কতদূর যেতে পারে, বা কে ভালো খেলতে পারে, কার পরিস্থিতি কি হবে। তা সেটা আসলে কে চ্যাম্পিয়ন হবে সেটা আমরা বিশ্বকাপ
ফাইনালের দিনই আসলে মূলত জানতে পারবো। তারপর আমাদের ধারণা থেকে আমরা সব আলোচনা করলাম। তো আজকের বাংলা অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে আজকের যে আয়োজন গোলপোস্ট, সেখানে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব আসিফ ইকবাল, আপনাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি।